শিহরণ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র। ব্যোমকেশ কাহিনীর জন্য তার খ্যাতি সবচেয়ে বেশি হলেও তার ঐতিহাসিক ও অলৌকিক গল্পগুলিও বাংলা সাহিত্যের ভাণ্ডারকে অনেক মণিমুক্ত উপহার দিয়েছে। 2 পর্বে সমাপ্য শিহরণের বিশেষ নিবেদনে আমরা আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি অলৌকিক গল্প প্রত্নকেতকী। আজ তার 2য় পর্ব। প্রথম পর্বে আপনারা শুনেছিলেন সুবীর আর অরুণা একদিন বিকেলে গাড়ি চড়ে বেড়াতে বেরিয়েছিল। হঠাৎ একটি কুকুরছানা গাড়ির সামনে চলে আসায় তাকে বাঁচাতে সজোরে ব্রেক কষে সুবীর। টাল সামলাতে না পেরে ড্যাশবোর্ডে মাথা ঠুকে অজ্ঞান হয়ে যায় অরুণা। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং কিছুক্ষণ পরে তার জ্ঞান ফেরে। ডাক্তারের পরামর্শে অরুণাকে নিয়ে রাজস্থানে তার ভগ্নিপতির কাছে বেড়াতে আসে সুবীর। সুবীরের ভগ্নিপতি বিরাজবাবু প্রত্নতত্ত্ববিদ। তিনি সুবীর আর অরুণার জন্য এক ভগ্নপ্রায় রাজপ্রাসাদে থাকার ব্যবস্থা করে দেন। তিনি সেই রাজপ্রাসাদ ও তার কর্মক্ষেত্র সম্বন্ধেও বহু কথা বলেন। সেই রাজপ্রাসাদে পরিচারিকা রুক্মিণীর সাথে হৃদ্যতা গড়ে ওঠে অরুণা, আর অন্যদিকে একঘেয়ে সময় কাটতে থাকে সুবীরে। একদিন সন্ধেবেলা রুক্মিণী ও অরুণা একসাথে বসে গল্প করছে। তখন সুবীরও এসে তাদের আড্ডায় যোগ দিল। তখন রুক্মিণী সেই রাজপ্রাসাদের এক অদ্ভুত গল্প বলা শুরু করল। তারপর অনেক অনেক দিন আগে এখানে একটি রাজ্য ছিল। মরুভূমির কিনারায় রাজ্য, ছোট রাজ্য হলেও বড় সুখের রাজ্য। শত্রুর উৎপাত নেই, অন্নাভাব নেই, মারি মহামারী নেই। প্রজারা অটুট স্বাস্থ্য নিয়ে মনের আনন্দে বাস করে। রাজার নাম বিজয়কেতু। তরুণ রাজা সম্প্রতি দক্ষিণ দেশের এক রাজকন্যাকে বিয়ে করেছেন। অপরূপ সুন্দরী রাজকন্যা, যেমন তার রূপ তেমনি মধুর স্বভাব। নাম অরুণাবতী। সুবীর চমকে উঠে প্রশ্ন করল, কি নাম বললে? রুক্মিণী বলল, অরুণাবতী। এই গল্পের নামই রানী অরুণাবতীর গল্প। সুবীর ও অরুণা বিস্ফারিত চোখে পরস্পরের দিকে তাকালো। তারপর অরুণা চোখ সরিয়ে নিল। সুবীর বলল, আচ্ছা তারপর বলো। রুক্মিণী বলতে লাগলো, রাজা আর রানীর মধ্যে গভীর ভালোবাসা। কেউ কাউকে একদণ্ড না দেখে থাকতে পারেন না। রাজা যখন সভায় বসে মন্ত্রীদের সঙ্গে রাজকার্য করেন, রানী তখন অলিন্দ থেকে উঁকি মেরে দেখে যান। রাজাও রাজকার্য করতে করতে হঠাৎ উঠে গিয়ে রানীকে দেখে আসেন। রাজা আর রানী যেন জোরের পায়রা। রানীর মনে কিন্তু একটি দুঃখ আছে। তার বাপের বাড়ির দেশে যেমন ঋতুতে ঋতুতে নতুন ফুল ফোটে, বসন্তে অশোক, নবমল্লিকা, জাতি, যুথি, গ্রীষ্মে চম্পক, বকুল, পিয়াল, বর্ষায় গোকর্ণ, কদম্ব, কেতকী, এই দেশে তেমন ফুল ফোটে না। একদিন সন্ধেবেলা রাজারানী চন্দ্রশালিকার বিস্তীর্ণ ছাদে হাত ধরাধরি করে বেড়াচ্ছিলেন। দেখলেন পশ্চিমের আকাশে মেঘ উঠেছে। দুজনের মনেই খুব আহ্লাদ হলো। এদিকে বৃষ্টি কম, মেঘ বেশি আসে না। রানী কাজল কালো মেঘের দিকে তাকিয়ে বললেন, রাজা, অনেকদিন কেতকী ফুলের গন্ধ পায়নি। এদেশে কি কেয়া ফুল পাওয়া যায় না? বিজয়কেতু বললেন, না, পশ্চিমে লাট দেশ,
সেখানে বনে জঙ্গলে কেয়া ফুল ফুটে থাকে। গ্রামের লোকেরা কেয়ার ঝাড় দিয়ে ঘরের বেড়া বাঁধে। অরুণাবতী কৌতূহলী হয়ে বললেন, লাট দেশ? সে কত দূর? বিজয়কেতু বললেন, ঘোড়ার পিঠে 2-3 দিনের পথ। রানী অরুণাবতী তখন রাজার বুকের ওপর দুহাত রেখে পরম আগ্রহ ভরে বললেন, রাজা, লাট দেশ থেকে আমাকে কেয়া ফুল আনিয়ে দাও না। কেয়া ফুলের জন্য আমার মনটা পুরো ব্যাকুল হয়ে আছে। রাজা বিজয়কেতু বললেন, এ আর বেশি কথা কি রানী, আমি নিজে গিয়ে তোমার জন্য কেয়া ফুল তুলে নিয়ে আসবো। অরুণাবতী একটু শঙ্কিত হলেন। তুমি তুমি নিজে যাবে? বিজয়কেতু বললেন, হ্যাঁ, কাল সকালেই যাত্রা করব। 3-4 দিনের মধ্যে তোমার কেয়া ফুল নিয়ে ফিরে আসবো। রানী কিছুক্ষণ রাজার বুকের ওপর মাথা রেখে দাঁড়িয়ে রইলেন। তারপর হাসি মুখ তুলে বললেন, বেশ, তুমি যতদিন না ফিরবে আমি ততদিন রোজ 5 ফোঁটা করে মধু খাবো, আর কিচ্ছু খাবো না। রাজা বললেন, আর কিছু খাবে না কেন? রানী বললেন, তুমি তাহলে তাড়াতাড়ি ফিরে আসবে। পরদিন ভোরবেলা রাজা ঘোড়ায় চড়ে পশ্চিম মুখে যাত্রা করলেন। রানী প্রাসাদের চূড়ায় উঠে যতক্ষণ দেখা যায় চেয়ে রইলেন। তারপর 1 দিন গেল, 2 দিন গেল, রানী 5 ফোঁটা মধু খেয়ে আছেন। 3য় দিন থেকে রানী আবার ছাদের ওপর যাতায়াত আরম্ভ করলেন। শরীর দুর্বল, কিন্তু মন মানে না। ছাদের কিনারায় গিয়ে পশ্চিম দিকে চেয়ে থাকেন। 4র্থ দিনও ওইভাবে কাটল। রানীর শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে, চোখের কোলে কালি। 6 দিন কেটে গেল, রাজার কিন্তু দেখা নেই। কোথায় গেলেন রাজা? কি হলো তার? রাজা বিজয়কেতু 2য় দিন দুপুরবেলা লাট দেশে পৌঁছেছিলেন। সেখানে জঙ্গল থেকে কয়েকটি কেয়া ফুল তুলেছিলেন। তারপর একটি কেয়া ফুল বল্লমের ডগায় গেঁথে নিয়ে নিজ রাজ্যের দিকে ঘোড়ার মুখ ফিরিয়েছিলেন। ঘোড়া পবন বেগে ঘরের পানে ছুটেছিল। রাজ্যের সীমানায় ছোট ছোট পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা। এই গিরি সংকট পার হয়ে নিজের রাজ্যে প্রবেশ করতে হয়। 3য় দিন দুপুরবেলা রাজা গিরি সংকটের ভিতর দিয়ে চলেছেন। এমন সময় একদল সশস্ত্র লোক আশেপাশের পাথরের আড়াল থেকে বেরিয়ে এসে রাজাকে ঘিরে ধরল। রাজা বিস্মিত হয়ে বললেন, কে তোমরা? তারা বলল, আমরা যে হই, তুমি আমাদের বন্দী। রাজা ক্রোধে অগ্নিবর্ণ হয়ে বললেন, কি তোমাদের এত স্পর্ধা? জানো আমি এ রাজ্যের রাজা। তারা জয়ধ্বনি করে বলল, তবে তো ভালোই হয়েছে, চলো আমাদের সেনাপতির কাছে। পাহাড়ের মধ্যে বিদেশি শত্রু ছাউনি ফেলেছে, প্রায় 20,000 সৈন্য। সেনাপতি তখন নিদ্রা যাচ্ছিলেন। সৈন্যরা বলল, তুমি আজ বন্দী থাকো, কাল সেনাপতির সঙ্গে দেখা হবে। সৈন্যরা রাজা বিজয়কেতুর কথা বিশ্বাস করেনি। তারা ঠাট্টা তামাশা করতে করতে তাকে একটা শিবিরে নিয়ে গিয়ে বন্দি করে রাখল। রাজা জানতেন উত্তর থেকে দুর্ধর্ষ শতজাতি ভারতবর্ষ আক্রমণ করেছে, কিন্তু তারা যে এত দূর অগ্রসর হয়েছে তা তিনি জানতে পারেননি। পরদিন সেনাপতির সঙ্গে দেখা হলো না। সেনাপতি অন্য কাজে ব্যস্ত ছিলেন। তারপর দিন দুপুরবেলা সৈন্যরা রাজাকে সেনাপতির কাছে নিয়ে গেল। সেনাপতির প্রকাণ্ড চেহারা, টকটকে রং, বড় বড় চোখ। তিনি রাজাকে আপাদমস্তক দেখে বললেন, আপনি সত্যি দেশের রাজা? বিজয়কেতু বললেন, হ্যাঁ, এই দেখুন আমার অঙ্গুলি, এই দেখুন কবচ। সেনাপতি বললেন, আপনি সত্যই রাজা। আমরা আপনার রাজ্য জয় করতে এসেছিলাম, কিন্তু আপনাকে যখন ধরেছি তখন আর আমাদের যুদ্ধ করতে হবে না। বিনা যুদ্ধেই রাজ্য জয় হয়েছে। রাজা বললেন, আমার রাজ্য ক্ষুদ্র, সৈন্যবল সামান্য। এই রাজ্য জয়ে আপনার গৌরব নেই, তবে কেন এই রাজ্য জয় করতে চান? সেনাপতি বললেন, রাজস্থান বীরভূমি, মাটির গুণে মানুষ বীর হয়, মাটির দোষে কাপুরুষ হয়। তাই আমি রাজস্থান জয় করে নিজের রাজ্য স্থাপন করতে চাই। কিন্তু আমাকে বন্দি করে লাভ কি? আপনি যদি আমার রাজ্য আক্রমণ করেন
রাজ্যের লোক স্বদেশ রক্ষার জন্য যুদ্ধ করবে। না না, তারা যখন জানতে পারবে আপনি আমার হাতে বন্দী, তখন আর যুদ্ধ করবে না, আত্মসমর্পণ করবে। রাজা চিন্তা করে বললেন, তবে সেনাপতি, আমাকে একবার আমার প্রাসাদে ফিরে যেতেই হবে। আপনি আমাকে দুদিনের জন্য মুক্তি দিন, আমি আবার ফিরে এসে স্বেচ্ছায় ধরা দেব। সেনাপতি কিছুক্ষণ রাজার মুখের পানে চেয়ে থেকে বললেন, আপনি যে ফিরে আসবেন তার নিশ্চয়তা কি? রাজা সগর্বে, আমি ক্ষত্রিয়, ক্ষত্রিয় কখনো শপথ ভঙ্গ করে না। সেনাপতি প্রশ্ন করলেন, কিন্তু প্রাসাদে আপনার এত কি প্রয়োজন? রাজা বললেন, আমার পত্নী কেবল কয়েক বিন্দু মধু খেয়ে আমার জন্য প্রতীক্ষা করছেন, তাকে দেখা দিয়েই আমি ফিরে আসব। রাজা কেতকী ফুল আহরণের কাহিনী সেনাপতিকে বললেন। শুনে সেনাপতি প্রীত হলেন, বললেন, ভালো, আমি আপনাকে মুক্তি দেব, কিন্তু আজ তো দিন শেষ হয়ে এলো। আপনি যদি আজ যাত্রা করেন, দিন থাকতে প্রাসাদে পৌঁছতে পারবেন না। তার চেয়ে কাল সকালে আপনি যাত্রা করবেন। শর্ত রইল, পত্নীর সঙ্গে দেখা করে আপনি ফিরে আসবেন। পরদিন প্রত্যুষে রাজা শূল শীর্ষে কেতকী ফুল গেঁথে নিয়ে অশ্বপৃষ্ঠে যাত্রা করলেন। ওদিকে রানীর অবস্থা তখন শোচনীয়। দিনের পর দিন অনাহারে কাটিয়ে শরীর এত দুর্বল হয়েছে যে শয্যা ছেড়ে উঠতে কষ্ট হয়। মনের অবস্থা পাগলের মতো। এমন সময় বেলা 3 প্রহরে দাসীরা ছুটে এসে খবর দিল, রাজা আসছেন। রানী পালঙ্ক থেকে নেমে ছাদের পানে ছুটলেন। দাসীরা মানা করল, কিন্তু শুনলেন না। ছাদের কিনারায় গিয়ে পশ্চিম দিকে তাকালেন। চোখে ভালো দেখতে পাচ্ছেন না, তবু মনে হলো অনেক দূরে মাঠের পরপার থেকে একজন অশ্বারোহী ছুটে আসছে। কিছুক্ষণ পরে অশ্বারোহী আরো কাছে এলে রানী চিনতে পারলেন রাজা আসছেন। তার ভল্লের মাথায় একটি কেয়া ফুল উঁচু হয়ে আছে। রাজাও রানীকে প্রাসাদ শীর্ষে দেখতে পেয়েছিলেন। তিনি বল্লম শুদ্ধ হাত তুললেন। রানী আর আত্মসংবরণ করতে পারলেন না, দুহাত বাড়িয়ে সামনের দিকে ঝুঁকে পড়লেন। দাসীরা চিৎকার করে উঠল, কিন্তু রানীকে ধরতে পারল না। তিনি আলিশা পেরিয়ে একেবারে নিচে পড়ে গেলেন। রাজা এসে দেখলেন রানী অরুণাবতীর মৃতদেহ প্রাসাদ মূলে পড়ে আছে। তিনি 2 হাতে মৃতদেহ বুকে তুলে নিলেন। তারপর রানীকে চিতায় তুলে দিয়ে রাজা কেয়া ফুল দিয়ে চিতা সাজিয়ে দিলেন। চিতা জ্বলে উঠল। কেয়া ফুলের গন্ধে চারিদিক ভরে গেল। রাজা আর প্রাসাদে প্রবেশ করলেন না। ঘোড়ায় চড়ে একলা শখ সেনাপতির শিবিরে ফিরে গেলেন। সেনাপতিকে বললেন, সেনাপতি, আমি ফিরে এসেছি, কিন্তু আমি বেঁচে থাকতে আমার রাজ্য আপনি পাবেন না। আসুন, যুদ্ধ করুন। শক সেনাপতির সঙ্গে রাজা বিজয়কেতুর দ্বন্দ্বযুদ্ধ হল। যুদ্ধে রাজা বিজয়কেতু মারা পড়লেন। তারপর শক জাতি এসে রাজ্য দখল করল। সেনাপতি রাজপুরী দখল করলেন। অনেক বছর কেটে গেল। মরুভূমি এসে রাজ্য গ্রাস করে দিল। দেশ জনশূন্য হল। প্রাসাদ শূন্য পড়ে রইল। এইভাবে কত শতাব্দী কেটে গেছে তার ঠিকানা নেই। কিন্তু এখনো প্রাসাদের বাতাসে ফুলের গন্ধ ভেসে বেড়ায়। হঠাৎ নিশুতি রাত্রে বীণার ঝংকার শোনা যায়। যারা শুনেছে তারা বলে রাজার আর পুনর্জন্ম হয়নি, তার আত্মা এই প্রাসাদেই আছে। রানীর জন্ম হয়েছে, তিনি 60-70 বছর অন্তর দেহ ত্যাগ করে আসেন। রাজার সঙ্গে তার মিলন হয়, তারপর আবার তিনি চলে যান। রাজা প্রতীক্ষা করে থাকেন। এই হচ্ছে রাজা বিজয়কেতু আর রানী অরুণাবতীর গল্প। গল্প শেষ করে রুক্মিণী তাড়াতাড়ি চলে গেল। তার এখনো অর্ধেক রান্না বাকি। সুবীর দেখল অরুণা আচ্ছন্ন অভিভূতের মতন বসে আছে। তারপর অরুণা চমকে সুবীরের দিকে চোখ তুলল, মুখে ছদ্ম হাসি টেনে বলল, হাসারে গল্প না? সুবীর বলল,
একেবারে আষাঢ়ে গল্প নাও হতে পারে, মূলে হয়তো একটু সত্যি আছে। অরুণা আর কিছু বলল না। তার মুখের উপর রহস্যের পর্দা নেমে আসলো। তার মনের মধ্যে কি হচ্ছে সুবীর তা নিঃসংশয় অনুমান করতে না পারলে তার মনও অশান্ত হয়ে উঠেছিল। এ কোন অদৃশ্য মায়ার জালে তারা জড়িয়ে পড়ছে। যে সন্দেহটা সুবীর জোর করে মন থেকে সরিয়ে দেবার চেষ্টা করলো তা এইরকম। আচ্ছা, অরুণা কি নিজেকে জন্মান্তরের রানী অরুণাবতী মনে করছে এবং মনে মনে অশরীরী রাজা বিজয়কেতুর সঙ্গে মিলনের জন্য ব্যস্ত হয়েছে? অসুস্থ শরীরে মনও অসুস্থ হয়, এটা কি সেই অসুস্থতারই লক্ষণ? কিন্তু যাই হোক, গল্পের রানীর অরুণাবতী নাম এসব ঘটনার আশ্চর্য রকম সংঘটন, তাতে সন্দেহ নেই। সে রাত্রে অরুণা খিদে নেই বলে শুতে চলে গেল। সুবীর যথাসময় খেয়ে দিয়ে শোবার ঘরে গিয়ে দেখল অরুণা ঘুমিয়ে পড়েছে। সুবীর তাকে আর জাগালো না। অস্বচ্ছন্দ মন নিয়ে কিছুক্ষণ খাটের চারপাশে পায়চারি করল, তারপর শুয়ে পড়ল। গভীর রাতে সুবীরের ঘুম ভেঙে গেল। দূর থেকে যেন বিনার অস্পষ্ট আওয়াজ ভেসে আসছে। সুবীরের সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ঘরে আলো নেই, মোমবাতিটাও নিভে গেছে। অন্ধকারে হাত বাড়িয়ে সুবীর পাশের দিকে অনুভব করল অরুণা বিছানায় নেই। বালিশের পাশে সুবীর একটা ইলেকট্রিক টর্চ রাখে, সেটা জ্বালিয়ে দেখল বিছানাটা ফাঁকা। ঘরের চারপাশে আলো ফেলে দেখল ঘরে অরুণা নেই। দূর থেকে ভেসে আসা বিনার আওয়াজটাও আস্তে আস্তে দূরে মিলিয়ে গেল। সুবীর স্নায়ু বেশি শক্ত করে কয়েক মিনিট অপেক্ষা করল, কিন্তু অরুণা আসলো না। তখন সে উঠে গায়ে চাদর নিয়ে টর্চ জ্বালতে জ্বালতে অন্য ঘর দুটো দেখল। না, সেখানে অরুণা নেই। শক্তভাবে নিজেকে সংযত করে সুবীর ঘরের বাইরে ছাদে এসে দাঁড়াল। পশ্চিম আকাশে প্রায় পুরো চাঁদটাই ঢলে পড়েছে। আকাশ আর মরুভূমিতে চাঁদের আলো যেন ব্যাকুল হয়ে পড়েছে। কনকনে ঠান্ডা হাওয়া বরফের কাঁটার মতন সুবীরের গায়ে বিঁধল। গোটা বিরাট বড় ছাদটা চাঁদের আলোয় ঝিকমিক করছে। সুবীর চারদিকে দেখল, কিন্তু অরুণাকে দেখতে পেল না। কিছুক্ষণ সে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। কোথায় গেল অরুণা? এই নির্জন পুরীতে গভীর রাতে একাকিনী কোথায় গেল? তবে কি নিচে গেছে? কিন্তু কেন? তাকে না জাগিয়ে একা একা নিচের তলায় যাবেই বা কেন? নিশির ডাক? না 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 না, এসব কি অবিশ্বাস্য কথা সে ভাবছে। আজ সন্ধেবেলা যে গল্প তারা শুনেছে এসব তারই প্রতিধ্বনি। অরুণা নিশ্চয়ই কাছেই কোথাও আছে। সে গলা চড়িয়ে ডাকলো, অরুণা, অরুণা। কোনো সাড়া নেই, শুধু ঠান্ডা বাতাস তার কানের কাছে ফিস ফিস করে কথা বলে চলে গেল। এতক্ষণ সুবীর নিজের মনকে কঠিন শাসনে বেঁধে রেখেছিল। এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে ছুটে আলসের কাছে গিয়ে নিচে তাকালো। তারপর নিচের দিকে তাকিয়ে তাকিয়ে পুরো ছাদটা সে একবার ঘুরে ফিরল। না, অরুণা তো ছাদ থেকে নিচে পড়ে যায়নি। তবে সে কোথায়? সুবীর কিছুক্ষণ মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল। তারপর আবার শোবার ঘরের দিকে ছুটল। শোবার ঘরটা তো ভালো করে দেখা হয়নি। হয়তো অরুণা ঘুমের ঘরে খাটের পাশে পড়ে গেছে। অন্ধকার ঘরে ঢুকেই সে থমকে দাঁড়িয়ে পড়ল। ঘরের মধ্যে কেয়া ফুলের গন্ধ ভুর ভুর করছে। চুপ করে দাঁড়িয়ে সুবীর ভাবল, কেয়া ফুলের গন্ধটা তবে মিথ্যে নয়, কোনো রোগ বিকৃত মাথার কোনো কল্পনা নয়। অতি প্রাকৃত যতদূর প্রাকৃত হতে পারে, কেয়া ফুলের গন্ধটাও ঠিক তাই। বিনার এই আওয়াজটাও তাই। এক সূক্ষ্ম জগতের অলৌকিক পরিবেশের মধ্যে তারা বাস করছে। সুবীর টর্চ জ্বালল। বিছানার এক পাশে অরুণা শুয়ে আছে। তার বেশ মাটিতে পড়ে চুল এলোমেলো,
সে গভীর ক্লান্তির ঘুম ঘুমোচ্ছে। সুবীরের মনে সন্দেহ হলো, তবে কি অরুণা সারাক্ষণ বিছানাতেই শুয়েছিল? কিন্তু তাই বা কি করে সম্ভব? একটা মোমবাতি জেলে মাথার কাছে রেখে সুবীর বিছানায় উঠে অরুণার পাশে বসল। তার ঘুম জড়ানো ক্লান্ত মুখের দিকে তাকিয়ে সুবীরের মনে কেমন একটা উবে যাওয়া স্নেহের উচ্ছ্বাস গলা অব্দি এসে পৌঁছাল। সে তার দুই বাহু দিয়ে শক্ত করে অরুণাকে জড়িয়ে নিয়ে চাপা গলায় ডেকে উঠল, অরুণা, অরুণা। অরুণার কিন্তু ঘুম ভাঙল না। তার নিস্তেজ অঙ্গে কোনো প্রতিক্রিয়া নেই। ক্লান্ত শিশুর মতোই সে ঘুমিয়ে রইল। নিঃশ্বাস ফেলে সুবীর তাকে ছেড়ে দিল। আলো নিভিয়ে তারপর তার গায়ে হাত রেখে শুয়ে পড়ল। সে খেয়াল করল কেতকীর গন্ধ আস্তে আস্তে ঘর থেকে উবে গেছে। পরদিন সকালে ঘুম ভাঙলে সুবীর অরুণাকে জিজ্ঞাসা করল, কাল রাতে কোথায় গিয়েছিলে? অরুণার চোখে তখন সবে ঘুম ঘুম ভাব কাটছে। সে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কই, কোথাও গিয়েছিলাম? কই, জানি তো কোথাও। সুবীর বলল, গিয়েছিলে, মাঝরাতে ঘুম ভেঙে দেখি তুমি বিছানায় নেই। মনে কিছু একটা চেপে রেখে চাপা গলায় অরুণা বলল, কি জানি, মনে পড়ছে না তো। সুবীর দেখল অরুণার স্মৃতি ফিরে আসছে। সে অপেক্ষা করে রইল। নত চোখ তুলে অরুণা এবার সুবীরের দিকে তাকালো। চোখে ভয়ের ছাপ আর গোপন উত্তেজনা। সে চড়ানো গলায় বলল, ঘুমিয়ে পড়ে কি করেছি মনে পড়ছে না। তার মুখের উপর অদৃশ্য এক মুখোশের আবরণ পড়ে গেল যেন। এদিকে বাইরের ঘর থেকে চায়ের সরঞ্জামের ঠুংঠাং শব্দ আসছে। গিরিধর সকালের চা এনেছে। সুবীর উঠে পড়ল। তার বুঝতে বাকি রইল না যে কাল রাতের কথা অরুণার মনে পড়েছে, কিন্তু সে তা সুবীরের কাছে লুকিয়ে রাখতে চায়। কিন্তু কি কথা লুকাতে চায় সে? স্বপ্নাভিশাপ? সারাদিনটা ক্লান্তির অলসতায় কেটে গেল। দুজনেই শামুকের মতো নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিয়েছে। সুবীর এমন একটা অদ্ভুত পরিস্থিতিতে পড়ে কি করবে ভেবে পাচ্ছে না। অরুণার মন এক তীব্র মাদকতার নেশায় ডুবে আছে। তারা যেন দুটি সচল যন্ত্র, একে অপরের সাথে কোনো সচেতন সংযোগ নেই। একরকম হঠাৎ করেই যেন তারা একসঙ্গে বিন্যস্ত হয়েছে। সূর্য অস্ত যাবার পর রুক্মিণী ছাদের উপর পাটি পেতে অরুণার চুল বাঁধতে বসল। চুল বাঁধার সঙ্গে মৃদু স্বরে জল্পনা চলছে। সুবীর দূর থেকে দেখল অরুণার মুখ উৎসুক আর উজ্জ্বল হয়ে উঠেছে। ঘুমে আচ্ছন্ন হয়ে সে নিচে নেমে গেল। সন্ধ্যাবেলায় জ্যোৎস্নার ম্লান আলো জনশূন্য বালির উপর ঘুরে বেড়াতে লাগলো। জামাইবাবু আজ যদি আসেন তাহলে খুব ভালো হয়। এই জায়গাটা ফাঁকা ফাঁকায় বাস করার পক্ষে খুবই চমৎকার, কিন্তু প্রাসাদে কোনো ক্ষুধার্ত আত্মা অদৃশ্যভাবে ঘুরে বেড়াচ্ছে। কেয়া ফুলের গন্ধ, বাজনার আওয়াজ, এসবও মিথ্যে নয়। অরুণার মানসিক অবস্থা এখানে আসার পর আরো যেন রহস্যময় হয়ে উঠেছে। বোঝাও যাচ্ছে না কিছু যে তার মনের মধ্যে কি হচ্ছে। তা যদি দেখা যেত, জামাইবাবু এসে পড়লে সত্যিই ভালো হয়। ঘণ্টাখানেক পরে সুবীর বালির বাঁধ পেয়ে প্রাসাদে ফিরে আসলো। বসবার ঘরে 4-5টা মোমবাতি জ্বলছে। অরুণা একটা আয়না হাতে নিয়ে নিজের মুখ দেখছে। সুবীর তা দেখে মুগ্ধ হয়ে দরজার কাছে এসে দাঁড়িয়ে পড়ল। অরুণার চুলে নতুন ধরনের খোঁপা বাঁধা, মুখের তিলকের ফোঁটা, সিঁথিতে একগুচ্ছ মুক্তোর ঝুমকো। তাকে দেখে মনে হয় সে যেন একটি অজন্তার ছবি। রুক্মিণী তাকে শিকারের ভঙ্গিতে সাজিয়ে দিয়েছে। সুবীর কিছুক্ষণ মুগ্ধ চোখে চেয়ে থেকে বলে উঠল, বাহ, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। অরুণা সুবীরকে দেখতে পায়নি। ধরা পড়ে গিয়ে 2 হাত দিয়ে মুখ ঢাকল।
তারপর ছুটতে শোবার ঘরে চলে গেল। অরুণার এই লজ্জা যেন অস্বাভাবিক। সুবীর কিছুক্ষণ অবাক হয়ে থেকে শোবার ঘরে অরুণাকে পিছু করল। দেখল অরুণা শোবার বালিশে মুখ গুঁজে শুয়ে আছে। খাটের পাশে দাঁড়িয়ে সুবীর হালকা সুরে বলল, আরে আরে এতে লজ্জার কি আছে, ওঠো আরেকবার ভালো করে দেখি। অরুণা কিন্তু মুখ তুলল না। কিছুক্ষণ বহু চেষ্টা করে সুবীর বসবার ঘরে ফিরে গেল। চেয়ারে বসে সামনে একটা বই খুলে ধরল। জীবনটা তার হঠাৎই খুব যেন শুকনো আর জটিল হয়ে উঠেছে। রাতে খাওয়ার পর অরুণাও একটা বই নিয়ে পড়তে বসলো। তার নতুন সাজের লজ্জা কেটে গেছে। সুবীর বলল, অরুণা শুতে যাবে না? অরুণা বলল, না, দুপুরবেলা ঘুমিয়েছি, এখন শুলে ঘুম আসবে না। বিরক্ত হয়ে সুবীর একাই শুতে চলে গেল। রাত্রি তৃতীয় প্রহরে সুবীরের হঠাৎ ঘুম ভাঙল। এবার আর বিনার আওয়াজ নয়, কেয়া ফুলের গন্ধ একেবারে চারদিক ছেয়ে ফেলেছে। সুবীরের ইন্দ্রিয়গুলো খুব সজাগ হয়ে উঠেছে। বিছানায় অরুণা নেই, সে যে শুয়েছিল তার কোনো চিহ্ন বিছানায় নেই। টর্চ হাতে নিয়ে সুবীর খাট থেকে নামল। পাশের ঘরেও প্রদীপ জ্বলছে না, অর্থাৎ সেখানে অরুণা নেই। সুবীর এবার ছাদে গেল। আজও চাঁদ অস্ত যাচ্ছে, পশ্চিম আকাশে আলোর বন্যা, কিন্তু অরুণা এখানে নেই। ছাদে কেয়া ফুলের গন্ধও কম। সুবীর ফিরে এসে সিঁড়ির মুখে দাঁড়ালো। এখানে কেয়া ফুলের গন্ধ বেশি, মনে হয় নিচের তলা থেকে গন্ধটা আসছে। সুবীর আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে চলল। যে ঘরে পুরনো জিনিসপত্র রাখা ছিল সেই ঘর থেকেই গন্ধটা আসছে। সুবীর টর্চ চালল না, ঘরের সামনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। এত বড় ঘরটা অন্ধকার, শুধু দূরে ঘরের অন্য প্রান্তে মিটমিট করে একটা প্রদীপ জ্বলছে। প্রদীপের আলোয় ঘরের বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা টেবিল প্রভৃতি আসবাবগুলো অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। সুবীর নিঃশব্দে ঘরে ঢুকল। সাবধানে টেবিলগুলোকে বাঁচিয়ে ওই আলোক বিন্দুর দিকে এগিয়ে চলল। অর্ধেকটা গিয়েই সে থমকে দাঁড়ালো। হালকা মজে যাওয়া হাসির আওয়াজ, যেন দুটো প্রেমিক প্রেমিকা বাসর ঘরে চুপি চুপি কথা বলছে। গভীর প্রেমে ডুবে হাসিতে তারা গদগদ। প্রদীপের অল্প আলোয় কিন্তু মানুষ দেখা যাচ্ছে না। সুবীরের মাথা বোধহয় আর কাজ করছিল না। একটা অন্ধ আবেগ তার গলা চেপে ধরেছিল। সে আরো কয়েক পা এগিয়ে গিয়ে টপ করে টর্চটা জ্বালল। দেওয়াল ঘেঁষে পাটি পাতা, তার উপর অরুণা একাই শুয়ে আছে। টর্চের জোরালো আলোয় তার শরীরের অলংকারগুলো ঝলমল করে উঠল। সে তাড়াতাড়ি উঠেই বড় বড় চোখে তাকালো। অরুণা! ব্যাধের সারা পেয়ে হরিণ যেমন ভয় পালায়, অরুণাও তেমনি ছুটতে পালালো। সুবীর কিছুক্ষণ হতবুদ্ধির মতন দাঁড়িয়ে রইল। ঘরের এদিকে ওদিকে টর্চের আলো ফেলল। কেউ কোথাও নেই, শুধু মাদুরটার উপর প্রদীপটা লাল শিখায় জ্বলছে। সুবীর দেহ মনের জড়তা ছেড়ে ফেলে তাড়াতাড়ি ওপরের দিকে ফিরে গেল। শোবার ঘরে অরুণা খাটের উপর উপুর হয়ে শুয়েছিল। সুবীর পাশে গিয়ে দাঁড়ালো। অরুণা! অরুণা উঠে বসল। অপরাধে তার চোখে জল এসে গেছে। তাকে অরুণা বলল, কেন তুমি আমাকে এমন নির্যাতন করছো? অবাক হয়ে সুবীর বলল, আমি আমি তোমাকে নির্যাতন করছি? অরুণা মিনতি ভরা গলায় বলল, আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্তি দাও। সুবীর খাটের পাশে বসল। অরুণার হাত ধরে স্নেহে কাঁদো কাঁদো গলায় বলল, অরুণা চলো চলো আমরা এখান থেকে চলে যাই,
এই অভিশপ্ত বাড়ি ছেড়ে দেশে ফিরে যাই। অরুণা জোর করে হাত ছাড়িয়ে নিয়ে বলল, হ্যাঁ, না না না। সুবীর বলল, এখানে তোমার মনের রোগ সারবে না অরুণা। আমি আমি তোমাকে আর এখানে থাকতে দেব না। জামাইবাবু আসুন, কালই আমরা চলে যাব। না না না, আমি যাব না। হ্যাঁ যাবে, তোমাকে আমি জোর করে নিয়ে যাব, এ বাড়িতে আর নয়। না 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 না। অরুণা ধর্মর করে খাট থেকে নেমে পড়ল, তারপর তীর বেগে ছাদের দিকে অদৃশ্য হয়ে গেল। অরুণা, অরুণা, অরুণা! ডাকতে ডাকতে সুবীর তার পিছনে ছুটে চলল। চাঁদ অস্ত যাচ্ছে, আকাশে বাঁধ ভাঙা জ্যোৎস্না খেলে বেড়াচ্ছে। সুবীর দেখল অরুণা ছুটতে ছুটতে ছাদের পশ্চিম ধারের দিকে যাচ্ছে। সেও জোর গলায় অরুণার নাম ধরে ডাকতে ডাকতে ছুটল, অরুণা, অরুণা! ছাদের আলসের কাছে এসে অরুণা একবার পিছনের দিকে তাকালো, দেখল সুবীর ছুটে আসছে। অস্বাভাবিক চিৎকার করে অরুণা ছাদ থেকে নিচে ঝাঁপিয়ে পড়ল। সুবীর আলসের উপর ঝুঁকে দেখল জ্যোৎস্নালোকে অরুণা 20 হাত নিচে বালির উপর পড়ে আছে। সুবীর একটা লম্বা শিহরিত নিঃশ্বাস টেনে অন্ধের মতন সিঁড়ি দিয়ে নেমে গেল। আলগা নরম বালির উপর অরুণার দেহ এলোমেলো ভাবে লুটিয়ে আছে। সুবীর দেখল তার জ্ঞান নেই, কিন্তু প্রাণ আছে। আলগা বালির উপর পড়েছিল বলেই দেহে কোনো আঘাত লাগেনি। তখন সুবীর নিজের অজান্তেই অরুণা, 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 অরুণা বলে ডাকতে ডাকতে তাকে 2 হাত দিয়ে তুলে ধরল। অনেক কষ্টে বালির বাঁধ পার হয়ে উপরে আসলো। অরুণার বালি মাখা দেহ সে বিছানায় শুইয়ে দিল। সকাল হতে এখনো 2-3 ঘন্টা বাকি। সুবীর ভেজে তোয়ালে দিয়ে অরুণার মুখ ও দেহ মুছিয়ে দিল। অরুণার কিন্তু জ্ঞান হল না। নিঝুম রাত, ঝি চাকরদের জাগাবার কথা সুবীরের মনে আসে না। সে অরুণার পাশে বসে এক দৃষ্টে তার মুখের দিকে তাকিয়ে রাত কাটিয়ে দিল। সকাল 7:30টায় জিপে চড়ে বিরাজবাবু এলেন। সুবীরের মুখে সব খবর শুনে তিনি বললেন, বুঝলাম। না, এখনই হাসপাতালে নিয়ে চলো। রেল স্টেশনের কাছেই হাসপাতাল। অরুণাকে জিপে তুলে সেখানে নিয়ে যাওয়া হলো। বয়স্ক ডাক্তার পরীক্ষা করে বললেন, শরীরে কোনো আঘাত নেই, শুধু কঙ্কাশন হয়েছে, খুব তাড়াতাড়ি জ্ঞানটা ফিরবে। বিকেল 3টের সময় অরুণার জ্ঞান ফিরল। আস্তে আস্তে চোখ খুলে সে কিছুক্ষণ শূন্য পানে তাকিয়ে রইল। তারপর তার চোখের কোণ দিয়ে 2 বিন্দু জল গড়িয়ে পড়ল। সুবীর পাশেই বসেছিল। সে অরুণার মুখের উপর ঝুঁকে ব্যাকুল ভাবে বলল, অরুণা, অরুণা। অরুণার ঠোঁট দুটো একটু নড়ল। আমাকে আমাকে বাড়ি নিয়ে চলো। বাড়ি? হ্যাঁ, কলকাতায় আমাদের নিজের বাড়িতে ফিরে যাব। আনন্দে আত্মহারা হলেও সেই উল্লাস দমন করে সুবীর বলল, আজই আমরা কলকাতায় ফিরে যাব। মেল ট্রেন সুদীর্ঘ পথ অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। পুরো শরীর কাঁপিয়ে হু হু শব্দে ছুটে চলেছে। এখানে মরুভূমি নেই, যতদূর দেখা যায় বৃষ্টি স্নাত শ্যামলতা। কূপে কামরার মধ্যে সুবীর অরুণার হাত ধরে কাছে টেনে নিল। আস্তে আস্তে বলল, অরুণা,
মরুভূমির মাঝখানে সেই পাথরের বাড়িটার কথা তোমার মনে আছে? অরুণা অনেকক্ষণ চুপ করে রইল। শেষে বলল, ও কথা আমাকে আর কখনো মনে করিয়ে দিও না, আমি ভুলে যেতে চাই। সুবীর তার মুখখানা গাঢ়ভাবে নিজের বুকে চেপে ধরে বলল, আমি তোমাকে ভুলিয়ে দেব। তুমিও একটা কথা মনে রেখো, এই জন্যে তুমি আমার, শুধুই আমার। শুনছিলেন শিহরণের বিশেষ নিবেদন প্রত্নকেতুকী দ্বিতীয় ও শেষ পর্ব। গল্প পাঠে শঙ্খ, সুদীপ্ত, পৌলমী এবং দেবশ্রী। শব্দবিন্যাসে উত্তরণ। পরিচালনা শঙ্খ ও উত্তরণ। গল্পের সূত্রধার প্রিয়ব্রত এবং গ্রাফিক্স সহায়তায় সৌরভ শীল। আমাদের আরও গল্প শুনতে এবং আপডেট পেতে চলে আসুন আমাদের পেজ www.facebook.com/শিহরণ সিরিজ। শিহরণ এখন bengali.mp3.com-এও। আপনারা আমাদের গল্পগুলি bengali.mp3.com ওয়েবসাইটের শিহরণ সেগমেন্ট থেকে ডাউনলোড করতে পারবেন।